স্পিরিচুয়ালিটি মানে কিন্তু সেটা না যে আমি হঠাৎ করে হিমালয়ে বসে গেলাম। গুরু না চাইলে একটা গাছের পাতাও নড়ে না। তো গুরুদেবের যে কথাটা আমার সবসময় ভাল লাগে সেটা হচ্ছে মধ্যম পন্থা। তার মানে কোনো এক্সট্রিমে চলে যাওয়া নয়। গীতা বলো যাই বলো, গীতাতে তো প্রথমেই বলে দিয়েছিলেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তুমি অলরেডি মরে গেছো, এই বডিটা আমরা ছাড়তেই হবে, এটা একটা খোলস। আমি বলবো গভীর স্পিরিচুয়ালিটি কি বলে জানেন, এই যে অলৌকিক জিনিসগুলো সিদ্ধি পাওয়া কোনো ব্যাপারই না, এটা সাধনার একটা প্রথম স্তর বলবো। আর আমার জীবনে তো গুরু আছে, তাহলে আমি যদি গুরু থেকেও চিন্তা করি তাহলে ওনার জীবনে আমার জীবনে থাকার তাহলে কি মানে রইল। আমাদের যখন ফোন অনেক নাম্বার অনেক আননেসেসারি জিনিস আমরা ডিলিট করতে জানি, কিন্তু আমাদের মেমোরি থেকে আননেসেসারি জিনিসগুলো ডিলিট করার রাস্তাটা তো কেউ জানি না। তো তখন মনে হচ্ছে সুদর্শন ক্রিয়া একটা এমন জিনিস যেটা আমাদেরকে আননেসেসারি জিনিসগুলো, পুরোনো জিনিসগুলো ডিলিট করতে শেখায়। আমি না আশ্রমে গিয়ে প্রজেক্ট কাজের পেছনে দৌড়াই, আমি না এই মিরাকেলগুলোর পেছনে দৌড়ই না। আমার ফান্ডে ক্লিয়ার। আমার সাথে যখন গুরু আছেন, গ্রহ সব কিছু ওখানেই আছে। তো আমি আলাদা করে আছে না যে মন্দির ভিজিটগুলো করা। আচ্ছা আচ্ছা। আমি আজকে আমার 28-27 বছরের জার্নি, রাইট, 98 থেকে। আমি আজ অবধি, আগে ছিল স্টেশন টু ব্যাঙ্গালোর আশ্রম, এখন হচ্ছে এয়ারপোর্ট টু ব্যাঙ্গালোর আশ্রম। মাঝখানে যে কি কি আছে আমি জানিও না। এখন আমরা বনশঙ্করীকে মানে অ্যাভয়েড করি, বাইপাস করে বেরিয়ে যাই। আচ্ছা। বনশঙ্করীতে নাকি একটা বিরাট টেম্পল আছে, সেটা অবধি আজ অবধি আমার এই 27 বছরে দেখা হয়নি। তো আমি সত্যি বলতে আমি না ওগুলোতে যাই না, তবে হ্যাঁ একটা শিব টেম্পল আছে। পরে শুনেছি এটা নাকি পুরো অ্যালাইন ছিল, শিব টেম্পল, বিশালাক্ষী মন্দির, সুমেরু আর গুরুদেবের শক্তি কুটির, হ্যাঁ এটা নাকি পুরোটাই অ্যালাইন। তাই গুরুদেব ইনসিস্ট করছিলেন ওখানে শিব টেম্পলটা করো, ওখানে শিব টেম্পলটা করো। আমি সেটা শুনেছি। আমি আবারও বলছি, আমি না জিওগ্রাফিক্যালি মানে ওই যে আছে না কোন দিশা, ওগুলোতে না হয়তো লেজিনেস, মনের লেজিনেস আছে যে এত কিছু করাতে আমি বিশ্বাস করি না। আমার মনে একটা দৃঢ় বিশ্বাস, এটা আমার ছোটবেলা থেকে আমার ঠাকুমা বলতেন, গুরু না চাইলে একটা গাছের পাতাও নড়ে না। তাই আমার সবসময় মনে হয় আমরা প্রচণ্ড লাকি। কেন লাকি বলো, আমাদের গুরু দেহে আছেন। তো উনি যখন আছেন, উনি যেটা বলছেন, ওনার মুখ থেকে যে বাণীটা বেরোচ্ছে সেটাই মানে আমার কাছে শিরোধার্য। তা আমি বলছি না যে এটা ইনসিগনিফিকেন্ট অন্যদের কাছে, অন্যদেরকে হয়তো বলেন। আমার ক্ষেত্রে যেমন গুরুজির সাথে দেখা হলেই একটা অন্য ধরনের সম্পর্ক। আমি গুরুদেবকে সবসময় মনে করি যে উনি আমার বেস্ট ফ্রেন্ড। তো একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক, তারপরে এটা করো সেটা করো, একটু কাজের কথা, ওই কাজের কথাটুকুই হয়। তারপরে যে আছে না যে মিরাকেলের গল্পগুলো, সেগুলো সেরকম করে হয় না, বা আমিও বিশ্বাস করি না। হ্যাঁ, যেমন এবার ছিলাম আমি, এই তো আশ্রম থেকে তো ডাইরেক্ট আসছি, এই যে আশ্রমে ছিলাম, আমি ভেবেছিলাম গিয়ে গণপতি টেম্পলে যাব, যাওয়া হয়নি। তো আমি গিয়ে গুরুদেবকে বললাম আমি তো গণেশ মন্দিরেও যেতে পারলাম না, আমি আপনাকে প্রণাম করে গেলাম, আমি জানি এখানে এইসব। এই বিশ্বাসটা আরও কবে দৃঢ় হয়েছে জানো, একবার গুয়াহাটিতে গুরুদেব এসেছিলেন, তো আমরা গুরুদেবের সাথে যা হয় গুরুদেবের সাথে আছি, কিন্তু কোথাও না ছোট থেকে না আমার ভিড়কে ভীষণ ভয় করে। আচ্ছা। তো গুরুদেব কামাখ্যা টেম্পলে যাচ্ছিলেন, প্রচুর ভিড়, তো তাও পেছন পেছন গেছি, গিয়ে না দেখলাম কি বলো, ওই ভিড়ের ধাক্কাতে আমি ঢুকতে পারিনি, আমি আর আমার দুজন বন্ধু, আচ্ছা, আর সবাই ভেতরে ঢুকে গেছে। এবার কি বলো, কামাখ্যা টেম্পলে গেছি, গিয়ে ভেতরে যেতে পারিনি, মনটা কেমন করছিল। সন্ধ্যাবেলা গুরুদেবের কাছে যখন বসেছি, আমরা সবাই বসেছিলাম, তো গুরুদেবকে বললাম যে গুরুদেব আমরা আজকে যেতে পারিনি, মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, এত ভিড় ছিল। তখন গুরুদেব বলছে তো क्या हुआ, প্রণাম করো আর এক চক্কর লাগা লো। বুঝতে পেরেছে? তো গুরুদেবকে এক চক্কর লাগিয়ে নিতে পেরেছি, বলছে এখানেই দর্শন হয়ে যাবে। সেই দিন থেকে আমার না এই বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেছে যে ওখানেই সব, ওনার মধ্যেই সব। এখন কি বলো, আমি মনে করি উনি একটা মায়াতে রেখেছেন, যে ওনাকে যেভাবে দেখেন। আচ্ছা, বুঝতে পেরেছ আমি কি চাইছি, দিতে ওনার কোনো কার্পণ্যতা নেই, এবার আমি কি চাইছি এটা আমার উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছি। তাই জন্য সবসময় প্রার্থনা করি যাতে সৎ বুদ্ধি দেয়, কারণ চাওয়াটাও যদি ভুল চাই, ঠিক 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 চাই ওনার দিতে তো কোনো আপত্তি নেই, চাওয়াটা যদি আমার ভুল চাওয়া হয়ে যায়, সেটার একটা নিশ্চয়ই অ্যাকশন আছে, রাইট? ওই চাওয়াটাও যাতে ওনার চাওয়া হয়।
তো সেদিন থেকে না একটা দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল। আর প্রথম দিককার কথা বলি, প্রথম দিকে একবার হয়েছিল, সবাই মানে তখন খুব অসুস্থ, এইটা সেটা। আর শুধু এটাও না, আমি যে কথাটা বলছি আমি হয়তো ভাবছি একরকম, কিন্তু কথাটা বলছি যেভাবে কথাটা বেরিয়ে আসছে লোক ভুল বুঝছে। আচ্ছা। তখন আমার একজন আত্মীয় আছে, বলে এই তোর কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সমস্যা আছে। আমি বললাম হতে পারে। তো গিয়ে না তো ওনাকে দেখানো হতে, কি বললে কি বুধের কি আছে তার জন্য এরকম গল্প আছে। তারপরে উনি হঠাৎ করে ওই অ্যাস্ট্রোলজার বলেছিলেন, আপনার জীবনে তো গুরু আছে, আপনি বুধ টুধ সংস্কার কিচ্ছু করতে হবে না, একবার ওনার পায়ে ধরে প্রণাম করে নেবেন। তো 2-3টে জিনিস না আমার জীবনে ভীষণ ক্লিক করে গেছে, যে এই জায়গাটা বাদ দিয়ে, এই ওনাকে বাদ দিয়ে আর কিছু নেই। তো সুতরাং না আমি ওই মিরাকলগুলোর পেছনে সেরকম। আমার মনে হয় যে তুমি যেরকম করে গল্পটা বললে, গুরুর এই যে কাছে পর্যন্ত পৌঁছতে পেরেছো বা এই যে বুঝতে পেরেছো, এটাই একটা মিরাকেল আর কি। সেটাও আমি বলবো অ্যাবসলিউটলি এটাই মিরাকেল। এটা কি জানো তো, অহেতুকি কৃপা ছাড়া হয় না। ঠিক ঠিক ঠিক, সত্যি বলছি, আমি সব সময় ভাবি পৃথিবীতে এত মানুষ থাকতে আমরাই কেন আছি। এটা কি জানো তো, এটা ওনারা না একটা অহেতুকি কৃপা করেন, কোনো কারণ ছাড়া ওনাদের কৃপা বর্ষিত হয়। তো তাই আমি বলি, এই প্রার্থনা যদি করতেই হয় একটাই করা উচিত, যে আমাকে সদ্বুদ্ধি দিও তোমার সাথে রেখো। তাই না বলো, কখন মাথায় কি বুদ্ধি ঢোকে। অহংকার এমন একটা জিনিস না, কখন যে মানুষকে কোথায় নিয়ে যায় বোঝা মুশকিল। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু আড্ডায় বসে গিয়েছিলাম, কথাবার্তা চলছিল গুরুকে নিয়ে, এবং যখন আমরা গুরুকে নিয়ে কথা বলতে শুরু করি আমাদের হয়তো আলাদা করে আর কোনো কিছুর উপাচার আয়োজন এইসবের প্রয়োজন হয় না, ভূমিকার প্রয়োজন হয় না। কিন্তু তাও যেই মানুষটি আজকে আমার সঙ্গে বসে রয়েছেন কথোপকথনে, তাকে একটু আপনাদের সামনে পরিচয় করে দিই। তিনি হচ্ছেন শবরী চৌধুরী, আমাদের সবার প্রিয় শবরীদি, একজন আর্ট অফ লিভিং টিচার। দিদি, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, নাদ্দা কসমিক সাউন্ডের এই স্টুডিওতে। আমি ভীষণ আপ্লুত, কেন বলো, এক তো এটা আমার প্রথম, আর গুরু স্টোরি বলতে গেলে আমার ভালোই লাগে। এই যে আমার জার্নিটা, শুধু আমার বলে না, আমার যখন সেদিন সৎসঙ্গে, আগরতলা সৎসঙ্গে দেখছিলাম যে কত মানুষ কতভাবে জুড়ে আছেন, একটা মানুষ কিভাবে এত লোককে ভালোবাসায় জুড়ে রাখতে পারে, সেইখানে সেই বিষয় নিয়ে কথা বলতে আমারও খুব ভালো লাগে। এবং আমার খুব ভালো লাগছে যে আমি তোমাকে অনেকদিন ধরেই চিনি, কিন্তু সেরমভাবে কখনো সামনাসামনি বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়নি। তা আজকে তোমাকে পেয়েছি আমার স্টুডিওতে, একটু তোমার জার্নিটা শুনবো, যে তোমার কিভাবে এই আর্ট অফ লিভিংয়ে যাওয়া, কিভাবে গুরুকে খুঁজে পাওয়া। আবারও বলছি, আমি এটা রিপিট করতে চাই, আমি গুরুকে খুঁজিনি গো, গুরু আমাকে খুঁজে নিয়েছেন। গুরু আমাকে পছন্দ করেছেন, বা ওনার অপছন্দের তো কেউ থাকে না, মানে ব্যাস উনি আমাকে ওনার সাথে রেখেছেন, এর জন্য আমি মানে ভীষণ ভীষণ মানে কৃতজ্ঞ। আমার জার্নিটা শুরু হয়েছিল 1998-এ, কোনো কারণ ছাড়া, আছে না যে এই কারণে ক্লাসটা করবো, ওই কারণে সেটা করবো, ওইসব কিছুই ছিল না। আমরা প্রেস ক্লাবে একটা ক্লাস চলছিল, রেকি বলে একটা ক্লাস চলছিল। এই ক্লাসে রেকিতে, আচ্ছা আমার বাবা খুব অসুস্থ থাকতেন, আচ্ছা, আর কত ওষুধ, তখন 98-এ ত্রিপুরা চিকিৎসা ব্যবস্থা ওরকম কিছু ছিল না। তখন আমি অল্টারনেটিভ একটা ন্যাচারাল ওয়ে খুঁজছিলাম, কি করে বাবাকে ঠিক রাখা যায়। তখন হঠাৎ করে দেখলাম যে রেকি বলে একটা ব্যাপার আছে, সানন্দাতে বেরিয়েছিল। তার কিছুদিন পরেই শুনতে পেলাম রেকি একটা ত্রিপুরাতে হচ্ছে। আচ্ছা, রেকি ক্লাসে ঢুকে যিনি করাতে এসেছিলেন, হঠাৎ গুরুদেবের ফটো দেখেছিলাম, একটা ছোট ফটো রাখা ছিল। এবার আমার খুব আগ্রহ ছিল যে এই ব্যক্তিটাকে, উনি যে আছেন উনি কে। তো জিজ্ঞেস করাতে উনি বলেন ইনি একজন কোর্স করান, এরা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে একটা কোর্স করায়। গেছিলাম রেকিতে, হঠাৎ সেলফ ডেভেলপমেন্ট আমাকে খুব মানে খুব আগ্রহ জাগালো, যে কী করে নিজের ডেভেলপমেন্ট করা যায়, উন্নতি কী করে। উন্নতি তো সবাই চায়, তাই নয় কি। তারপর সেদিন আমরা জিজ্ঞেস করলাম যে কে করায়, বলে কলকাতাতে একজন টিচার আছে করান। আমরা কিন্তু সেই কোর্স সম্বন্ধে কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে কিচ্ছু জানি না, শুধু এইটুকু শব্দ শুনেছিলাম, সেলফ ডেভেলপমেন্ট একটা কোর্স করার। তারপরে আমরা নিজেরাই অর্গানাইজ করি, আগরতলাতে ফার্স্ট কোর্স হয় 98-এ, গুরু পূর্ণিমার দিন, আমার এখনো মনে আছে। আমাদের কোর্সের যেটা আসল আমি বলবো, আমাদের যেটা মেইন ইউএসপি, সেটা হচ্ছে সুদর্শন ক্রিয়া। আমার এখনো মনে আছে, আমি প্রথম সুদর্শন ক্রিয়া করেছিলাম 98-এর গুরু পূর্ণিমার দিন। আচ্ছা, সেই সুদর্শন ক্রিয়া করে আমি মনে হয়েছিল জীবনে কোনো কারণ ছাড়া মানুষ খুশি থাকতে পারে। ফার্স্ট ডে রিয়েলাইজেশন ছিল আমার সুদর্শন ক্রিয়া।
যে আমরা খুশি থাকার জন্য রেস্টুরেন্টে যাই, বন্ধু বানাই বা সিনেমা দেখি। আমারও আগের লাইফটা তাই ছিল। আমি ভাবতাম খুশি থাকতে গেলে কিছুর একটা বাইরের আয়োজনের দরকার হয়। ফার্স্ট ডে ক্রিয়াতে আমার ফার্স্ট রিয়েলাইজেশন হলো, না, খুশি থাকতে গেলে বাইরের কিচ্ছু আয়োজনের দরকার হয় না, আর খুশিটা ভেতরে আছে। ফার্স্ট রিয়েলাইজেশন। আধ্যাত্মিকতা ভালোই লাগতো, মনে হতো একটা কিছু একটা করি, কিন্তু কি করে করব বুঝে পাচ্ছিলাম না। আচ্ছা। তারপরে তখন মনে হলো, আচ্ছা এই সংস্থার সাথে জুড়লে তো বেশ একটা মজাই হয়, দেখা যাক গিয়ে। যেটা আমাকে সবচাইতে আগ্রহ করেছিল এই সংস্থার সাথে পুরোপুরিভাবে জুড়তে, সেটা হচ্ছে সমাজ সেবা। এখন আমি যখন কলেজে পড়তাম, আমি এনএসএস করতাম, সব কিছু করতাম, মনে হতো সোসাইটিতে কি করে ভালো রাখা যায়। তখন আমি জানতাম না যে বাইরে থেকে কিছু দিয়ে ভালো রাখা যায় না। সেটা পরে গুরুদেবের কাছে গিয়ে অনেকটা ক্লিয়ার হয়েছে আমার কাছে। এখনও যে বলবো না স্পষ্ট হয়েছি, হ্যাঁ, তবে ক্লিয়ারিটি অনেক আছে, স্পষ্টতা অনেকটাই এসেছে। আগে মনে হতো, অহংকারও ছিল, অহংকারও আসতো যে আমরা না এনএসএস থেকে এই সেবাটা করেছি, আমরা ওদেরকে ফল দিয়েছি, আমরা ওদেরকে খাওয়া দিয়েছি। তাই একদিন গুরুদেব হঠাৎ করে সৎসঙ্গে বললেন, কালকে তো ওরা আবার খিদে পাবে, জামাটা তো আবার ছিঁড়ে যাবে, একদম সত্যি কথা। তাহলে কি করা যায়? তখন মনে হলো খুব সত্যি কথা। তাই দুটো জিনিস তখন আমার ভেতর থেকে ক্লিক করেছে। এক হচ্ছে